সরোজকে কে মারতে চায়, হাতে নাতে ধরে ফেললো রাতুলকে রণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। সরোজনীকে ব্লাড দেওয়ার জন্য হসপিটালে হাজির হয় বিনু। বিনু এসে তখন বলে, হ্যাঁ রিপোর্টার দিদিকে আমি ব্লাড দিব, আমার ব্লাডের গ্রুপ আর রিপোর্টার দিদির ব্লাডের গ্রুপ এক। তখন এ কথা শুনে রণ খুশি হয়ে যায়। এরপর দেখা যাবে ভিতরে চলে যায় বিনু আর গিয়ে ব্লাড দিতে থাকে। এদিকে সরোজের অপারেশন হতে থাকে আর এদিকে দেখা যাবে বিনুর শরীর থেকে রক্ত নিতে থাকে। তারপর বিনু মনে মনে বলতে থাকে, আমার বোনকে আমি কিছুতেই মরতে দেব না, ওকে আমি বাঁচাবই। ওদিকে অপারেশন চলাকালীন রণ খুব চিন্তা করতে থাকে। তারপর দেখা যাবে ডক্টর আসে। রণ তখন বলে, ডক্টর অপারেশন সাকসেসফুল হয়েছে তো? তখন বলে, হ্যাঁ চিন্তা করবেন না, এখন অনেকটাই স্টেবল আছে রোগী, অপারেশন সাকসেসফুল, এখন কোনো চিন্তার কারণ নেই। তখন তো এই কথা শুনে রণ খুশি হয়ে যায়। অবাক হয়ে যায় এদিকে রাগিনী। আর তারপর দেখা যাবে রণকে সবাই বলে, দাদা ঠিক আছে, সরোজিনী ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তখন সবাই খুব খুশি। এরপর রণ রাগিনীর কাছে গিয়ে তখন বলে, মা শুনেছো সরোজ ঠিক আছে, সরোজের অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন আর কোনো চিন্তার কারণ নেই। তখন রাগিনী বলে, হ্যাঁ বেটা, আমি তো বলেছিলাম তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। ওদিকে রাতুলকে রাগিনী বলে, কি হবে এবার? ও তো সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যদি সবটা বলে দেয় তাহলে। আর তখন রাতুল বলে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওইদিকে রণ বসে বসে ভাবতে থাকে বারবার করে, কেন অ্যাটাক হয় সরোজিনীর উপর, তার মানেটা কি? কেই বা অ্যাটাক করছে। তার মানে আগের বার যত অ্যাটাক হয়েছিল সমস্তটাই সরোজিনীর উপর অ্যাটাক হয়েছিল, তার মানে এবার প্রথম নয়, বারবার হচ্ছে। আর ও না আমাদের বাড়িতে থাকার জন্য অদ্ভুত জোর করছিল, কিন্তু কেন? তাহলে কি এই অ্যাটাক হওয়ার জন্যই, এই কারণেই? না, ও সরোজিনী সুস্থ হলে আমাকে সবটা জানতে হবে। তখন দেখা যাবে ভিতর থেকে বেনু বেরিয়ে আসে। বেনু বেরিয়ে আসলে তারপর দেখা যাবে ডানা এগিয়ে যায়। আর রাগিনী তখন রাতুলকে বলে, যে করি হোক ওই সরোজকে আমাদের পথ থেকে আলাদা করতেই হবে, ওই মেয়েটা যে কি করবে সেটা তো আর আমরা জানি না। আর তখন রানা বিনুকে বলে, আপনার জন্যই আজকে সরোজ সুস্থ হয়ে গেল, আপনার জন্য। যদি সময় মতো এসে রক্ত না দিতেন তাহলে না এটা কিছুতেই হতো না। তখন বিনু বলে, না কি বলছেন, সব কিছু তো ঈশ্বরের কৃপা, আমরা তো কিছুই করি, ওরা তো জাস্ট মানুষ মাত্র। তখন ডানা বলে, না আপনি যা করার করেছেন। তখন বিনু বলে, আচ্ছা আমি কি ওই রিপোর্টার দিদির সাথে কথা বলতে পারবো? তখন রাগিনী এসে বলে, না তুমি রক্ত দিয়েছো তার জন্য তোমাকে টাকা দেওয়া হবে, কিন্তু তুমি দেখা করতে পারবে না, ওর সাথে এখন কিছুতেই দেখা করা যাবে না। আর বলে যে তুমি যেহেতু উপকার করেছো তার দাম না রাখতে চাই না, বুঝতে পেরেছো? আর রাতুল তুমি না ওর টাকাটা মিটিয়ে দাও, আমরা একদম বাকি রাখাটা পছন্দ করি না, তাড়াতাড়ি করে টাকাটা দিয়ে বিদায় করো। আর তখন রাতুল গিয়ে বিনুকে টাকা দেয় আর বলে, নাও ভালোই তো, লক্ষ্য দিয়ে টাকা উপার্জন, খারাপ না কিন্তু। তখন বিনু এ কথা শুনে প্রচণ্ড রেগে যায় আর টাকাটা হাতে নেয়। আর এরপর দেখা যাবে ডানা সহ সবাই অবাক হয়ে যায়। আর তখন বিনু টাকাটা হাতে নিয়েছে বলে তখন দেখা যায় না, তখন মনে মনে বলতে থাকে, উনি যদি টাকাটা নিয়ে নেয় তাহলে অনেকটাই অবাক হয়ে যাব। আর তখন বিনু এগিয়ে যায় একটা ওয়ার্ড বয়ের কাছে আর গিয়ে বলে, কাকা এই নিন টাকা, আসলে আমার খুব প্রিয় একজন খুবই অসুস্থ, আর সে বলে তার জন্য প্রার্থনা করবেন, সেই জন্য সুস্থ হয়ে যায়। তখন এই কথা শুনে ওয়াশম্যান অবাক হয়ে যায়। তখন তো এদিকে ডানা খুব খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে বিনু ওয়াশম্যানকে টাকাটা দিয়ে বলে, বাড়ির সবাইকে খাও, মিষ্টি কিনে নিয়ে যাবে, ঠিক আছে? তখন ওয়াশম্যান খুব খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে বাবা, সে সুস্থ হয়ে যাবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই বলে ওয়াশম্যান সেখান থেকে চলে যায়। আর বিনু এরকমভাবে টাকা দিয়েছে বলে সবাই খুব খুশি হয়ে যায়। এদিকে রাতুল আর রাগিনী চোখ বড় বড় করে এই কাণ্ডগুলো দেখতে থাকে। তারপর দেখা যাবে বিনু রাগিনীর কাছে যায়, গিয়ে তখন বলতে থাকে, শুনুন ম্যাডাম, আমরা গরিব হতে পারি, আমরা কাউকে যদি রক্ত দিই তাহলে টাকার জন্য রক্ত দিই না, আমরা রক্ত বিক্রি করি না, আমরা যাকে রক্ত দিই ভালোবেসে রক্ত দেই, বুঝতে পেরেছেন? তাই টাকা দিয়ে কোনোদিনও আমাদেরকে আপনারা কিনতে পারবেন না। তখন এই কথা শুনে খুব রেগে যায় রাগিনী আর রাতুল। তারপর দেখা যাবে ডানা বিনুর মুখে এই কথা শুনে খুব খুশি হয়ে যায় আর যোগ্য জবাব দেওয়া তো খুব খুশি হয়ে যায় সবাই। তারপর বিনু বলতে থাকে, ঠিক আছে ম্যাডাম, আমার কর্তব্য যতটুকু ছিল আমি করে দিয়েছি, আমরা না কোনোদিনও কারো থেকে কোনো কিছু আশা করি না। এই বলে চলে যেতে লাগলে ডানা তখন বলে, দাঁড়ান, এই জন্য আপনার একটা পাওনা আছে, আপনি যেটা করেছেন খুব ভালো করেছেন। এই বলে বিনুর কাছে
কাছাকাছি যায় আর গিয়ে তখন দেখা যাবে বিনুকে একটা চুমু দেয় ডানা। এটা দেখে তো সবাই খুব অবাক হয় আর তখন প্রচণ্ড রেগে যায় রাগিনী তখন ডানা বলে চিৎকার করে বিনুর কাছে আসলে আর তখন রাতুল রাগিনীকে ধরে নিয়ে যায় আর বলে এটা একটা হসপিটাল, এখানে দিদি একদম সিক্রেট করো না, প্লিজ চলো। তারপর ডানা চুপ করে দাঁড়িয়ে থাকে আর কিছুই বলে না। এদিকে রাতুল তখন বলে দিদি মাথাটা ঠান্ডা করো, কিছু বলো না। তারপর দেখা যাবে বিনু চলে যেতে লাগলে রণ তখন বলে আপনি চলে যাচ্ছেন? তখন বিনু বলে হ্যাঁ, আমার কাজ তো শেষ হয়ে গিয়েছে, তাই আমি চলে যাচ্ছি। আর তখন দেখা যাবে বিনু বলে আমাকে কোনো দরকার হলে ডাকবেন। তখন রণ বলে ঠিক আছে, আপনার মোবাইল নাম্বারটা। আর তখন বিনু কিছু না বলে যে ঠিক আছে, মামুর কাছ থেকে নিয়ে নিব, চিন্তা করবেন না। তারপর দেখা যাবে বিনু বলে রিপোর্টার দিদিকে একটু সাবধানে রাখবেন, আসলে বিপদ এখনও কিন্তু কেটে যায়নি, পুরোপুরিভাবে কেটে যায়নি, এখনও কিন্তু বিপদ শুরু। তখন বলে তার জন্যই চোখে রাখবেন, আরও বিপদ আসতে পারে। বিনুর মুখে এমন কথা শুনে রণ অবাক হয়ে যায়। তারপর বিনু বলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, এই বলে সেখান থেকে চলে যায়। আর তারপর দেখা যাবে অপারেশন থিয়েটার থেকে এরপর সরোজিনীকে বের করে আনে নার্স। আর তখন সরোজিনীকে দেখে রণ তখন বলে সরোজিনী কিন্তু সরোজিনীর তো কোনো জ্ঞান নেই, সরোজিনীকে টেবিলে ফিট করা হয়। তখন রণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বিনুর কথাগুলোই ভাবতে থাকে। ওদিকে রাতুল বলে আচ্ছা দিদি তোমার কি মনে হচ্ছে বলো তো? তখন রাগিনী বলে আমার মনে হচ্ছে বিনু আর সরোজিনী কিছু একটা জানে, ওদের দুজনের কথা বলতে দিলে চলবে না, ওরা দুজন যদি এক হয়ে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, এই বিনু যদি কিছু বলে দেয় সরোজিনীকে, তার আগেই সরোজিনীকে সরাতেই হবে। ওইদিকে কেবিনে যায় রণ আর রণ গিয়ে সরোজিনীকে বলে আপনি কি ভেবেছেন আমাকে ফাঁকি দিয়ে চলে যাবেন? না, আপনাকে আমি ফাঁকি দিয়ে কিছুতেই যেতে দেব না, আপনার কাছে অনেক প্রশ্ন রয়েছে আমার, যেই উত্তরগুলো আপনাকে দিতেই হবে আপনাকে, সেই উত্তরগুলো না দেওয়া পর্যন্ত আপনাকে আমি ছাড়বো না, কোথাও যেতে দেব না আপনাকে, কোথাও না। কি ভেবেছেন আপনি পালিয়ে যাবেন? পালিয়ে যেতে পারবেন না। তখন ডক্টর সেখানে এসে তখন বলতে থাকে দেখুন রুগী এখন ভালো আছে, কিন্তু চিন্তা করবেন না, রাতে একজনকে এখানে থাকতে হবে, কারণ এখনও তো ওনার জ্ঞান ফেরেনি, সেই জন্য। তখন রণ বলে চিন্তা করবেন না, আমি এখানে থাকবো, আমি কেবিনে শুধু আমিই থাকবো। তখন ডক্টর বলে দেখুন একজন নার্সকেও থাকতে হবে। রণ তখন বলে না, আমি বলেছি তো আমি থাকবো, কাউকে লাগবে না, আমি শুধু একাই থাকবো। তখন এই কথাগুলো শুনে ডক্টর খুব অবাক হয়ে যায়। তারপর ডক্টর বলে আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো দরকার হলে আমাকে বলবেন। এই বলে ডক্টর সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে রণ বাইরের দিকটা ভালো করে খেয়াল করতে থাকে। আর তখনই দেখা যাবে সবাই চলে গেলে ওইদিকে রাতুল মামা ছদ্মবেশ নিয়ে সরোজিনীকে মারার জন্য সেখানে চলে আসে। দেখা যায় নার্স সরোজের কাছে যেতে লাগলে আর তখন দেখতে পায় রণ দেখতে পেয়ে বলতে থাকে আপনাকে ডক্টর কিছু বলেনি? আমি তো বলেছি আজকে সরোজের ঘরে কেউ যেতে পারবে না, ওখানে আমিই থাকবো, যদি কোনো অসুবিধা হয় আমি ডেকে নিব। এই বলে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে দেখা যাবে রাতুল ছদ্মবেশ নিয়ে সরোজকে মারার জন্য চলে আসে। আর তারপরে দেখা যাবে সরোজের কেবিনে ঢুকে যায়, সেখানে গিয়ে একটা ইঞ্জেকশন নিয়ে নেয়। আর তখনই পুজ করতে যাবে, সেই মুহূর্তেই দেখা যাবে সরোজ হাতটা ধরে নেয়। দেখা যাবে সরোজ অনেক কষ্ট করে হাতটা ধরে রেখেছে, কিছুতে ইঞ্জেকশনটা পুজ করতে দেয়নি। আর তারপর সেখানেই চলে আসে রণ এসে দেখতে পেয়ে হাতটা ধরে নেয় আর বলে আজকে আমি থাকতে সরোজের কিছু হতে দেব না, আমি কিছুতেই এখান থেকে পালাতেও দেব না। এই বলে অনেক ধস্তাধস্তি করতে থাকে। এদিকে তখন রাতুলও পালানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে আর অনেক কষ্টে সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। পিছন রণও যায়। তারপর রণও বলতে থাকে যে আমার হাত থেকে তুই আজকে রেহাই পাবি না। এই বলে রাতুল এদিকে বাইরে বেরিয়ে যায়। আর সেই মুহূর্তে রাতুলের পিছু রণও আসে। রণ তখন একটা ইট হাতে নিয়ে ইট দিয়ে ঢিল মারলে রাতুল সেখানে দাঁড়িয়ে পড়লে আর তারপর দেখা যাবে রাতুলের মাস্কটা খোলার জন্য অনেক চেষ্টা করতে থাকে আর বলে হাত থেকে তুই ছাড় পাবি না। সেই মুহূর্তে একটা গাড়ি আসে আর সেখানে ছুটে পালিয়ে যায় রাতুল। আর তখনই চিৎকার করতে থাকে, নিজের উপর নিজেই খুব রাগ করতে থাকে রণ যে আমি কিভাবে আমার হাত ফসকে বেরিয়ে গেল, আমি কিছুতেই দেখতে পারলাম না একটুর জন্য মুখটা দেখতে পারলাম না, এই বলে কাঁদতে থাকে। এদিকে দেখা যায় সরোজ রাতুলের হাত থেকে গড়িটা পড়ে গিয়েছে, সেটা নিজের পকেটে ঢুকিয়ে নেয়। সরোজকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চায় না, এর জন্যই দেখা যাবে এদিকে রণও বলতে থাকে আমি আর কোনো রিস্ক নিতে চাই না, যে মারতে এসেছিল সে আবার আসবে, আমি অন্য কোথাও নিয়ে যাব। এই বলে সরোজকে অন্য কোথায় নিয়ে চলে যায়।